ভারতের ইতিহাসে বহু বীর রাজা মহারাজাদের কাহিনী আপনারা অনেক শুনেছেন, কিন্তু আমাদের দেশের মহান রানীরাও কিন্তু কোনো অংশে কম ছিল না। তারাও বিভিন্ন সময়ে বিভিন্ন বীর গাথা রচনা করে গেছিলেন এবং সবথেকে দুঃখের বিষয়, তাদের অনেকের নাম পর্যন্ত আমরা জানি না। তাই আজকের পর্বে এমন এক মহারানীর কথা বলবো, যিনি অস্ত্র হাতে যুদ্ধক্ষেত্রে পরাজিত করেছিলেন মোহাম্মদ ঘোরীকে। এমন এক মহারানী যিনি নিজের ছোট্ট শিশুকে কোলে বেঁধেই ঝাঁপিয়ে পড়েছিলেন বিদেশি লুটেরা শত্রুদের সামনে। তাই দেরি না করে চলুন শুরু করি আজকের এই বিশেষ পর্ব, রানী নাইকি দেবী। সুলতান মাহমুদের নাম তো নিশ্চয়ই শুনেছেন। জাবুলিস্তান অর্থাৎ বর্তমান পূর্ব আফগানিস্তানের গাজনি শহরে যিনি গজনবী ডাইনাস্টি স্টার্ট করেছিলেন, যিনি 1001 খ্রিস্টাব্দ থেকে প্রায় প্রতি বছর 12 থেকে 17 বার ভারতে আক্রমণ চালান এবং লুট করেন। এই সুলতান মাহমুদই 1025 খ্রিস্টাব্দে গুজরাটের সোমনাথ মন্দির আক্রমণ করেন এবং লুট করেন। যাই হোক, সুলতান মাহমুদের নৃশংসতার কথা না হয় অন্য একদিন বলবো। আজকে ফিরে আসি রানী নাইকি দেবীর বিষয়ে। এই গুজরাটের সোমনাথ মন্দিরের কাছেই অবস্থিত একটি শহর আনহিলাপাটন। ঐতিহাসিক টার্টিয়াস চ্যান্ডলারের মত অনুযায়ী 1000 খ্রিস্টাব্দে এই শহরটি গোটা বিশ্বের মধ্যে 10টি ধনী শহরের মধ্যে একটি ছিল। 1 লাখ নগরবাসীদের এই সমৃদ্ধ নগরীতেই তৈরি হয়েছিল রানী কি ভাব নামের সেই বিখ্যাত ইনভার্টেড টেম্পল স্টাইলের ওয়াটার স্টোরেজ সিস্টেম, যা আজও গুজরাট পর্যটনের একটি অন্যতম অংশ। রানী নাইকি দেবী ছিলেন গোয়ার কদম্ব রাজা মহামণ্ডলেশ্বর পরমাদির কন্যা। খুব অল্প বয়স থেকেই নাইকি দেবী ঘোড়সওয়ারি, সোর্ড ফাইটিং অর্থাৎ তরবারি শিক্ষা বা তীরন্দাজি বা মিলিটারি স্ট্র্যাটেজি বা অন্যান্য রাজ্য পরিচালনার বিষয়ে পারদর্শিতা অর্জন করেছিলেন। গুজরাটের এই আনহিলাপাটনের সোলাঙ্কি শাসক রাজা অজয়পালের সঙ্গে নাইকি দেবীর বিবাহ হয়েছিল, কিন্তু রাজা অজয়পাল খুব বেশি দিন শাসন করতে পারেননি। মাত্র 4 বছর রাজত্ব করার পরেই তার মৃত্যু হয়। তখন নাইকি দেবীর 2 সন্তান ভীমা দেবা টু এবং মুলারাজা টু নিতান্তই শিশু। তাই নাইকি দেবী শিশুপুত্র মুলারাজাকে সিংহাসনে বসিয়ে নিজে রাজমাতা হিসেবে রাজ্য পরিচালনা করতে থাকেন। তখন 1175। ভারতবর্ষের বিভিন্ন রাজ্য তখন বিদেশি লুটেরাদের কাছে বারবার আক্রান্ত হচ্ছে, কিন্তু এই সময় সুলতান মাহমুদের গজনবী ডাইনাস্টিতে একটা উল্লেখযোগ্য পরিবর্তন হয়। কিছু আফগানি রিবেলস গাজনবী শাসকদের পরাজিত করে। ইতিহাসের পাতায় এই রাজবংশকে ঘোর রাজবংশ বলা হয়। এই ঘোরী রাজবংশের মোহাম্মদ ঘোরীর উপর দায়িত্ব দেওয়া হয় ভারতীয় উপমহাদেশের পশ্চিম প্রান্ত থেকে আক্রমণ করার জন্য। মোহাম্মদ ঘোরী একজন দক্ষ সেনাপতি ছিলেন। 1175তেই তিনি ভারতবর্ষের পশ্চিম প্রান্ত থেকে আক্রমণ শুরু করে মুলতান এবং উচ জয় করে সেখানেই নিজের বেস ক্যাম্প তৈরি করেন। এই সময় মোহাম্মদ ঘোরী পাঞ্জাব বা নর্দার্ন ইন্ডিয়া বাদ দিয়ে সাউদার্ন রাজপুতানা বা গুজরাট আক্রমণ করবার সিদ্ধান্ত নেন। হয়তো গুজরাটের শাসনভার একজন মহিলা এবং একজন শিশুর ওপর ছিল বলেই মোহাম্মদ ঘোরী এরকম সিদ্ধান্ত নিয়েছিলেন, কিন্তু কিছু পরেই তার এই সিদ্ধান্ত ভুল ছিল বলে প্রমাণিত হয়। রানী নাইকি দেবী গুপ্তচর মারফত মোহাম্মদ ঘোরীর এই আক্রমণের খবর জানতে পারেন এবং প্রথমেই প্রতিবেশী রাজ্যগুলির সঙ্গে একটি ডিপ্লোম্যাটিক অ্যালায়েন্স তৈরি করবার কথা চিন্তা করেন। কিন্তু দুর্ভাগ্যবশত যে কোনো কারণেই হোক এরকম কোনো অ্যালায়েন্স তৈরি হওয়া সম্ভব হয়নি, যদিও দক্ষিণ অংশের অর্থাৎ ভারতবর্ষের সাউদার্ন রিজিয়নের কতগুলি রাজ্য রানী নাইকি দেবীর সঙ্গ দিয়েছিলেন। একদিকে মোহাম্মদ ঘোরীর সমুদ্র সমান সৈন্যদল, আর একদিকে রানী নাইকি দেবীর সীমিত সৈন্যদল। তাই এই অসম যুদ্ধে জয়লাভের জন্য প্রয়োজন ছিল একটি মাস্টার স্ট্রোকের। কী ছিল সেটা? সংকীর্ণ গিরিপথ। সংকীর্ণ গিরিপথই ছিল সেই মাস্টার স্ট্রোক বা মাস্টার প্ল্যান, যা রানী নাইকি দেবীকে যুদ্ধে অনেকটা অ্যাডভান্টেজ পাইয়ে দেয়। রানী নাইকি দেবী মোহাম্মদ ঘোরীর আর্মিকে মাউন্ট আবুর নিচের একটি সংকীর্ণ গিরিপথের মধ্যে দিয়ে আসতে বাধ্য করায় এবং এই একটি স্ট্র্যাটেজিতেই মোহাম্মদ ঘোরীর সমস্ত হিসাব ওলটপালট হয়ে যায়। ঠিক যখন ঘোরীর আর্মি ওই সংকীর্ণ গিরিপথের মধ্যে দিয়ে প্রবেশ করে, তখনই রানী নাইকি দেবী নিজের ছোট্ট শিশু মুলারাজাকে কোলে বেঁধে ঘোড়ায় চেপে সামনে থেকে আক্রমণ করে। রানী নাইকি দেবীর দক্ষ নেতৃত্বে চালুক্য সৈন্যদল এবং বিশেষ করে রণহস্তিরা মোহাম্মদ ঘোরীর সৈন্যদলকে তছনছ করতে থাকে। শেষ পর্যন্ত নিজের নিশ্চিত পরাজয় বুঝতে পেরে মোহাম্মদ ঘোরী নিজের কয়েকজন পার্সোনাল বডিগার্ডদের নিয়ে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে বাঁচেন। এই যুদ্ধ ইতিহাসে দ্য ব্যাটল অফ কাসারাদা নামে পরিচিত।
একজন মহিলার কাছে এরকম পরাজয় মোহাম্মদ ঘোরির আত্মবিশ্বাসে এমন ফাটল ধরিয়েছিল, তার অহংকার এমনভাবে চূর্ণ হয়েছিল যে মোহাম্মদ ঘোরি দ্বিতীয়বারের জন্য গুজরাট আক্রমণ করার কথা চিন্তা পর্যন্ত করেননি। বরঞ্চ তিনি খাইবার পাস দিয়ে ভারতবর্ষে প্রবেশ করে পাঞ্জাব আক্রমণ করার পরিকল্পনা করেন। গুজরাটের লোকগাথা সোমেশ্বরাতে রানী নাইকি দেবীর এই যুদ্ধজয়ের বিবরণ পাওয়া যায়, যে কিভাবে বালামুলা রাজা অর্থাৎ একজন শিশু রাজা তুরস্কের লর্ডকেও অর্থাৎ তুরস্কের রাজাকেও হারিয়ে শ্লেষদের আর্মিকে বিধ্বস্ত করেছিল। পার্সিয়ান হিস্টোরিয়ান মিনহাজি সিরাজ তার গ্রন্থ তাবাকাত-ই-নাসিরিতে এই যুদ্ধের কথা উল্লেখ করেছেন এবং কিভাবে মোহাম্মদ ঘোরি একজন ইয়াং কিংয়ের কাছে পরাজিত হয়েছিলেন তার উল্লেখ করে গেছেন। তো এই ছিল কাহিনী একজন ভারতীয় বীরাঙ্গনা রানী নাইকি দেবীর কাহিনী, যা প্রত্যেক ভারতবাসীর জানা উচিত। কিন্তু অদ্ভুতভাবে ভারতবর্ষের প্রচলিত ইতিহাসে মোহাম্মদ ঘোরির স্থান থাকলেও রানী নাইকি দেবীর কোনো স্থান নেই। অনেক ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকবার জন্য। ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে নতুন কোনো একটা বিষয়ে। নমস্কার।